নমস্কার শ্রোতা বন্ধুরা, দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের স্বাগত জানাই। আমি অনিকেত। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প অমিতাভ গঙ্গোপাধ্যায়ের লেখা কাটিহারের সেই বাড়িটা। বাবার রেলের চাকরির সুবাদে সেই আমাদের প্রথম কাটিহার যাওয়া। মস্ত রেলওয়ে জাংশন, সারাদিনই গম গম করছে, অসংখ্য দূরপাল্লার ট্রেন আসছে আর যাচ্ছে। সারাদিন কাজে কর্মে মাথা তোলার ফুরসত ছিল না বাবার। চাকরিটা ছিল গুডস ক্লার্কের, ফলে স্টেশনে প্রায় সারাদিনই কেটে যেত। বাবা বাড়ি ফিরত রাত করে। তখন ছোট বোনটা ঘুমিয়ে কাদা। আমি স্কুলে এসে ভর্তি হয়েছি ক্লাস 5-এ। আমলাটোলার কাছেই রামকৃষ্ণ মিশনের মস্ত বড় স্কুল। আমরা থাকতাম আমলাটোলার রাজারপট্টির এক মারোয়ারি ভদ্রলোকের বাড়িতে। স্টেশন থেকে হেঁটে এলে আধ ঘন্টার রাস্তা প্রায়। বাবার ফিরতে রাত হতো আগেই বলেছি। তারপর ক্লান্ত শরীরে এতটা পথ পায়ে হেঁটে আসতে খুব কষ্ট হতো। রাত একটু বাড়লেই রিক্সা পাওয়া যেত না ঠিক মতো। তাছাড়া যখন তখন ছিল লোডশেডিং এবং লো ভোল্টেজের অসুবিধে। বাবা যেন আর পেরে উঠছিল না। অথচ আমলাটোলার বাড়িটা ছিল চমৎকার, দোতলা এবং দক্ষিণ খোলা। বাড়ির মালিক ভদ্রলোকও ছিলেন বেজায় ভালো, কিন্তু তবু সে বাড়ি পাল্টাতে হলো শেষ পর্যন্ত। বাবাই একদিন মাকে বলল, স্টেশনের কাছে মির্চাই বাড়িতে অন্য আরেকটা বাড়ি দেখেছি, মালিক এখানে থাকে না। কলকাতায় তাদের আদি বাড়িটা অনেকদিন থেকেই তালাবন্ধ হয়ে পড়ে আছে। আমাদের অফিসের পিয়ন সুখদেও আজকে খবরটা দিল, তাই দেখতে গেছিলাম। এলাকাটা একটু নির্জন হলেও বাড়িটার কন্ডিশন ভালোই। বড় বড় দুটো শোবার ঘর, একটা বড় বারান্দা, এছাড়া একটা ছোট অব্যবহার্য ঘর আছে। আর তার মধ্যে যত রাজ্যের পুরনো ভাঙাচোরা কাঠের আসবাবপত্র আর একটা। এই বলে বাবা দম নিল। আমরা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছি দেখে বাবা বলল, আছে হচ্ছে একটা মস্ত পাথরের মূর্তি, হাফ বাস্ট করা। সম্ভবত বাড়ির মালিকদের কোনো পূর্বপুরুষের মূর্তি হবে, কিন্তু বলবো কি, মূর্তিটা অসম্ভব জীবন্ত। তাকালে কয়েক মুহূর্ত যেন চোখ ফেরানো যায় না, এতটাই অস্বাভাবিক। সুখদেও গিয়েছিল আমার সঙ্গে। অন্য ঘরগুলো দেখার পরে ওই ছোট্ট ঘরটা যেইমাত্র খুলেছে, মনে হলো মূর্তিটা যেন গভীর বিরক্তি নিয়ে আমাদের দিকে চাইল। গায়ের মধ্যেটা কেমন ছমছম করে উঠল তখন। বাড়ির কেয়ারটেকার কাছেই থাকে, তার সঙ্গেই আজ পাকাপাকি করে ফেললাম সব কথা। ভাড়া মাত্র 2 টাকা। ভাবতে পারো, আজকালকার দিনে এত সস্তায় একটা গোটা বাড়ি ভাড়া পাওয়া যায়। তবে বাথরুমগুলো একটু তফাতে। মাটির একটা অপরিসর উঠোন পেরিয়ে তবে যাওয়া যায়। এই মির্চাই বাড়ি থেকে স্টেশন যেতে আমার মাত্র 10 মিনিট লাগবে। কত সুবিধা বলো তো। আমি আর মা চুপ করে শুনছিলাম বাবার কথা। মা শুধু একটাই কথা বলল, তাহলে এত চমৎকার বাড়ি এতদিন তালাবন্ধ হয়ে পড়েছিল কেন? হ্যাঁ গো, অন্য কিছুর ভয় নেই তো? বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে হবে সারাদিন। ধুস। বাবা হাসলো হা হা শব্দে। তুমি ভূতের ভয় পাচ্ছ নাকি? মা আর কোনো কথা বলেনি। দিন 7 পরের কথা। গতকাল মাত্র আমরা নতুন বাড়িতে এসেছি। সাদা রঙের ছোটখাটো বাড়িটা প্রথম নজরেই মন কেড়েছে আমার। বাড়ির সামনেই একটা চওড়া বল খেলার মাঠ। দেখেই আমার মনটা নেচে উঠল। ফুটবল খেলতে ভালো লাগে বলে আরো ভালো লাগলো। 5-এ পড়লেও বয়স অনুপাতে আমি ছিলাম বেশ লম্বা। বাবাকে বললাম, এই বিকেলবেলাটা আমার ভালোই কাটবে এখানে। ফুটবল প্রীতির কথা বাবার অজানা ছিল না। আমার পিঠ চাপড়ে বাবা বললে, দাঁড়া, আগামী রোববার তোকে একটা নতুন বল কিনে দেব। মার দিকে চেয়ে বাবা হেসে বললে, কি, আগেই বলেছি না নতুন বাড়িটা তোমার পছন্দ হবে? মাকে দেখে মনে হলো প্রথম নজরে তার অপছন্দ হয়নি।
মা শুধু বলল, কিন্তু বাথরুমটা অনেক দূরে, বৃষ্টি বাদলার দিনে অসুবিধে হবে না? আরে সে দেখা যাবে তখন। বাবা নিশ্চিন্ত হয়ে বাজার হাট করতে বেরোল। নতুন বাড়ির ঘর সংসার তখনও একদম গোছগাছ হয়নি। পরদিনটা ছিল পূর্ণিমা। সন্ধ্যার একটু পরে মা, বোন আর আমি খোলা বারান্দায় মাদুর পেতে বসেছি। ফুরফুরিয়ে হাওয়া দিচ্ছে। আমার চোখ মাঝে মাঝেই চলে যাচ্ছিল সামনের প্রকাণ্ড সবুজ মাঠটার দিকে। আজ পাড়ার কয়েকটা ছেলের সঙ্গে আলাপ জমিয়েছি। ওরা ফুটবল খেলে নিয়মিত, আমাকেও দলে নেবে ভরসা দিয়েছে। সেই আনন্দেই মশগুল হয়েছিলাম। বাবার আজ ফিরতে বেশ রাত হবে। সদরের অফিস থেকে বড় কর্তারা এসেছেন। হই হই রই রই ব্যাপার। বাবা বলেই গেছে দেরি দেখে আমরা যেন চিন্তা না করি। বোন নিজের মনে খেলতে খেলতে কখন ঘুমিয়ে পড়েছে। কাল আমার স্কুল বন্ধ, পড়াশোনার তাই কোনো বাড়তি চাপ নেই। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছিল তকতকে মাটির উঠোন। মা আজকেই লোক লাগিয়ে ঝাটপাট করে উঠোনটাকে ভদ্রস্থ করে এনেছে। আমার হাই উঠছিল। মা বলল, খেয়ে নিবি খোকা, রাত প্রায় 12টা বাজতে চলল। মার কথা শেষ হয়েছে কি শেষ হয়নি, একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম আমরা। কেউ যেন খুব কষ্ট করে কাশছে। আশেপাশের বাড়িগুলো একটু তফাতে। এমন সময় এভাবে কে কাশবে? অথচ মনে হচ্ছে খুব কাছেই যেন। লো ভোল্টেজের আবছা আলোয় মার মুখের চেহারা ঠিক বোঝা গেল না। আমি কিছু একটা বলতে গেলাম, মা আমাকে চুপ করে থাকতে বলে রান্নাঘরে গেল। একটু পরেই হ্যারিকেনটা ধরিয়ে বাইরে এসে বলল, চল তো দেখি। আমার মার ভীষণ সাহস। সেই যেন ব্যবহার না করা একটা পাশের ভাড়ার ঘরটা, তার শিকলটা মা ঝনাত করে খুলে ফেলল। চারদিকের নিস্তব্ধতার মধ্যে কি ভয়ঙ্করই না শোনালো সেই শব্দ। পাল্লা দুটো ভাঁজ হয়ে খুলে গেল। হ্যারিকেনের আবছা আলোটা ছড়িয়ে পড়ল ঘরের মধ্যে। দেখলাম এক গাদা পুরনো আসবাবপত্র, ভাঙা তক্তপোষ ডাঁই করা ঘরের মধ্যে। কিন্তু কিন্তু ওটা কি? মায়ের গলা দিয়ে একটা অদ্ভুত ভয়ার্ত আওয়াজ বেরিয়ে এলো। আমিও ততক্ষণে বুঝতে পেরেছি ব্যাপারটা। মূর্তির মুখটা ঘুরে গেছে ডান থেকে বাঁ দিকে। অথচ সকালবেলা বাবা যখন ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িটা দেখাচ্ছিল, তখন এই ভাড়ার ঘরের দরজাও খোলা হয়েছিল। মূর্তিটার ভঙ্গি ছিল অন্যরকম। সেই সকালবেলায় মূর্তির চেহারা দেখে চমকে উঠেছিলাম। কি অসম্ভব বিরক্তি সেই মুখে যেন খোদাই করা। কুৎসিত শ্রীহীন সেই মুখ দেখলে বুক কেঁপে ওঠে। মার হাতে হ্যারিকেনের আলোটা দপ করে নিভে গেল। ঘরের মধ্যে কেমন যেন একটা অপার্থিব অন্ধকার ভরে গেছে। ফুটফুট, খসখস কত রকম শব্দ হতে থাকলো সেই জমাট অন্ধকারের মধ্যে। মা আমার হাতটা শক্ত মুঠোয় ধরে ছিটকে বেরিয়ে এলো ঘর থেকে। কেমন যেন একটা চিমসে পচা মাংসের গন্ধ নাকে এসে তীব্রভাবে আছড়ে পড়ল। মা ঝটিতি দরজার শিকলটা তুলে দিল। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, না, এতে হবে না, বরং একটা তালা লাগিয়ে দিই। মার কথা শেষ হতে না হতেই কেউ যেন খুব কাছ থেকে জোরে হেসে উঠল। আমরা খোলা বারান্দায় বসার আর ভরসা পেলাম না। চারপাশে টইটম্বুর জ্যোৎস্না, চারদিক যেন ডুবে যাচ্ছে সেই তরল আলোয়। কিন্তু আমাদের চোখে যেন সেই জ্যোৎস্না ফিকে হয়ে আসছিল ক্রমশ। ঘরের মধ্যে ঢুকে প্রথমেই মা দরজায় খিল এঁটে দিল। ছোট বোনকে চাপড়ে বিছানায় ঘুম পাড়াতে পাড়াতে আমার দিকে না তাকিয়েই বলল, খোকা, তুই আবার ভয় পাসনি তো? এ সবই কিন্তু আমাদের সোনার ভুল। আসলে বাড়িটা তো বড্ড ফাঁকা, তাই এরকম মনে হচ্ছে। আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। অনেক রাত্রে ঘুম ভেঙে যেন শুনতে পেলাম বাবা মার মধ্যে কথা হচ্ছে। মা বলছে এ বাড়িটায় বোধহয় বেশি দিন আমাদের থাকা চলবে না। বাবা উত্তরে কি বলল সেটা আর শুনতে পাইনি। প্রায় 1 সপ্তাহ কেটে গেল আমাদের নতুন বাড়িতে। উল্লেখযোগ্য ঘটনা আর কিছু ঘটেনি। ও, বলতে ভুলে গেছি,
সেদিনের ঘটনার পর সকালবেলায় ভাড়ার ঘর খুলে মা দেখেছিল পাথরের মূর্তিটা সে আগের মতোই আছে। তবে কি রাতের অন্ধকারে আমাদের দেখার ভুল হয়েছিল? কিন্তু তাই বা কি করে হয়? কয়েকদিনের মধ্যে ব্যাপারটা ভুলেই গেছিলাম। এখানে কিছু নতুন বন্ধু জুটে গেছে। স্কুল থেকে ফিরে বিকেলবেলায় প্রশস্ত কলতলায় ভেজা শরীরে ঠান্ডা জলে স্নান করে নি। মার সঙ্গেও প্রতিবেশী এক ভদ্রমহিলার আলাপ জমে গেছে। 2-3 দিন তিনি এসেছিলেন আমাদের বাড়িতে। গল্প পেলে তিনি আর অন্য কিছু চান না। আর মাও কথা বলার একজন সঙ্গী পেয়ে নিশ্চিন্ত হল। সময়টা কাটছিল বেশ। বাবার অফিস থেকে ফিরতে রাত হলেও রাত ভয়ঙ্কর ছিল না আর। এর মধ্যে একদিন বাবা অফিস থেকে ফিরে জানালো খুব শিগগির ট্রান্সফার হতে পারে কলকাতায়। কিছুদিন আগে চাকরিতে পদোন্নতি হয়েছিল বাবার। সেদিন স্কুল থেকে ফিরে এসে দেখি জ্যাঠামশাই এসছেন কুমুদপুর থেকে। উনি আমাদের দূর সম্পর্কের জ্যাঠামশাই। বাবার কেমন যেন জ্ঞাতি দাদা হন। কি কাজের জন্য কাটিহার এসেছিলেন, রাতের ট্রেনটা মিস করে শটান চলে এসেছেন আমাদের এখানে। সিধু জ্যাঠাকে দেখে আমার আর আনন্দ ধরে না। তার একটা কারণ ছিল, জ্যাঠামশাই ভালো গল্প বলতে পারতেন। অনেক রাত পর্যন্ত গল্প চলল সেদিন। বাবাও সেদিন তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। আজ আর আমার পড়াশোনার পাট নেই, একেবারে ছুটির মেজাজ। খেতে খেতে রাত প্রায় 12টা হয়ে গেল। জ্যাঠামশাই কাল ভোরবেলা ট্রেন ধরবেন কুমেদপুর যাওয়ার, তাই তিনি বারান্দাতেই শোবেন। তাছাড়া গরমটাও সিধু জ্যাঠার বড্ড বেশি, প্রায় বাতিকের পর্যায়ে। রাতে 2বার করে স্নান না করলে তার ঘুমই আসে না। জ্যাঠামশাইকে পরিপাটি বিছানা করে মশারি টাঙিয়ে দিল মা। ফুরফুর করে হাওয়া বইছে। মাথার কাছে তাল পাতার পাখা, জলের গ্লাস ঢাকা দেওয়া রয়েছে, আর একটা অ্যালার্ম ক্লক। একটু পরে আমরাও ঘুমিয়ে পড়েছিলাম। তখন রাত কতটা হবে কে জানে। বিকট একটা চিৎকারে ঘুম ভেঙে গেল সবার। চিৎকারটা সিধু জ্যাঠার। অস্বাভাবিক ভয়ে চিৎকার, আর ঠিক তারপরই বন্ধ দরজায় দমাদম আওয়াজ। বাবা তড়াক করে লাফিয়ে উঠে আলো জ্বালালেন। পাশেই খুলে দিল বাইরের দরজাটা। ঝড়ের বেগে ঘরের মধ্যে ঢুকে পড়েছেন সিধু জ্যাঠা। বারান্দার বিছানা মশারি সব ছিঁড়ে ছুঁড়ে লণ্ডভণ্ড। সিধু জ্যাঠা তারও স্বরে চিৎকার করছেন, ভূত ভূত। শেষ পর্যন্ত ব্যাপারটা জানা গেল। অনেক রাত্রে জল তেষ্টা পাওয়ায় জ্যাঠামশায়ের ঘুম ভেঙে যায়। প্রথমটা ঠাওর হয়নি কিছু। পরে সেই আবছা অন্ধকারের মধ্যে দেখেন ঠিক মশারির বাইরে কি যেন ঝুঁকে দেখছে তাকে। টর্চটা হাতের কাছেই ছিল। জ্বালাতেই আঁতকে ওঠেন তিনি। পাথরের মূর্তির মতো নিষ্প্রাণ রক্তহীন এক কুৎসিত চেহারা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সিধু জ্যাঠার দিকে। চারপাশটা কেমন যেন একটা চিমসে বিশ্রী গন্ধে ভরে উঠেছে। সিধু জ্যাঠা নিজেও সাহসী মানুষ। প্রথমে ভেবেছেন দুঃস্বপ্ন দেখছেন। অনেক রাত্রে খাওয়া দাওয়া হয়েছে, এসব তারই জের। কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারলেন ব্যাপারটা অন্য কিছু। কেমন একটা গোলমাল আছে। ধর্মরিয়ে উঠে বসলেন বিছানার উপর। হাওয়া তখন বন্ধ হয়ে গেছে। চারদিকে ঝাঝা করছে নিশুতি রাত। কোথায় যেন অনেক দূরে রাত জাগা একটা কুকুর কোকিয়ে কেঁদে উঠল। সিধু জ্যাঠাকে উঠে বসতে দেখে ঝুঁকে পড়া মূর্তিটা হঠাৎই পিছিয়ে যায়। সিধু জ্যাঠা ছাড়বার পাত্র নন। টর্চ জ্বালিয়ে তিনিও বেরিয়ে পড়েন মশারি থেকে। দেখেন মূর্তিটা আস্তে আস্তে পিছু হটে যাচ্ছে। একেবারে এক টেরে সেই যে ভাড়ার ঘরখানা, যার শেকলে লম্বা তালা লাগানো, হঠাৎই দেখেন রাতের সেই মূর্তি বন্ধ দরজা ভেদ করে ঘরের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তখন আর সহ্য করা সম্ভব হয়নি সিধু জ্যাঠার পক্ষে। আকাশ পাতাল ফাটিয়ে চিৎকার করে উঠেছেন প্রাণের ভয়ে। বাবার সঙ্গে কথা বলতে বলতে সাহসী মানুষটা ঠকঠক করে কাঁপছিলেন। চোখ দুটোতে নিদারুণ ভয় আর আতঙ্কের ছাপ। পরদিন ভোরবেলায় সিধু জ্যাঠা কেটে পড়লেন। যাওয়ার সময় বারবার বলে গেলেন,
এ বাড়ি কিন্তু যেন খুব শিগগিরই পাল্টানো হয়, নইলে বাচ্চা কাচ্চা নিয়ে বিপদে পড়বে। বেলা একটু বাড়ল। মার শুকনো মুখ দেখে বাবার বোধহয় অন্য ভাবনা এলো মাথায়। বলল, এই চলো তো দেখি কি সব ভূত প্রেত আছে ওই ভাড়ার ঘরে। তালা খোলার পরে শেকলটা যখন নামানো হলো, দরজাটা হাট হয়ে খুলে গেল। বাইরে চড়া রোদ্দুর, পরিষ্কার নীল আকাশ, কোথাও এতটুকু অসঙ্গতি নেই। কিন্তু মূর্তিটার দিকে তাকিয়েই আমি ভয়ে চিৎকার করে দু হাতে মুখ ঢেকে পেরেছিলাম। তারপর মার চিৎকার শুনলাম। এই মূর্তিটা জীবন্ত, পৈশাচিক। সেদিন দেখেছিলাম ডান থেকে বাঁ দিকে মুখ ফেরাতে, আজ দেখো বাঁ দিক থেকে আবার ডান দিকে মুখ ফিরিয়েছে পিশাচ মূর্তিটা। ওহ ভগবান! কাটিহারের সেই বাড়িটি গল্পটি এখানেই শেষ হলো। গল্প সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর অনুগ্রহ করে দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এবং নমস্কার।